प्रथम बांग्लादेश शेष बांग्लादेश जीवन बांग्लादेश मरण बांग्लादेश प्रथम बांग्लादेश शेष बांग्लादेश जीवन बांग्लादेश मरण बांग्लादेश 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 हेलो এবারের মতো ক্ষমা করে হুজুর আর কখনো বলবো না ওই যে এই ছেড়ে দে হুজুর আরেকটা শিকার কিরম হন্ডল করে চলে যাচ্ছে আরে শিকার চলে যাচ্ছে তাই তো যাচ্ছে হুজুর এই দেখতে পাচ্ছ না
এই যে কেমন একটা সুন্দরী, একটা বন হইল উদ্দেশ্য আছে, এই দিকে তুতে আছে। হরিণী কোথায় দেখলে মুল্লুক্ষা? একটু মানসী। ওটা কেউ যো শিকার করে নেন। হেয়ালি রেখে চুপ করুন লোক। তা তো বুঝলাম, কিন্তু শিকারটা এইদিকে তেড়ে আসছে কেন? আমিও তো তাই ভাবছি হুজুর, যেহেতু তার আগমন। এই যে শুনতে পাচ্ছেন? মানে মানে আমাকে বলছো? হ্যাঁ, আপনাকে বলছি। শিকারের উদ্দেশ্যে আমার শ্যামলীকে দাওয়া করেছেন কেন? তোমার শ্যামলী মানে? ওকে আমি চিনতে পারছি না। শ্যামলী হয়েছে আমার পোষা হরিণী। তাকে ছোটবেলা থেকে আমি লালন পালন করে এতটুকু বড় করে তুলেছি। বলুন, ওকে আপনি দাওয়া করেছেন কেন? মানে ওটা যে তোমার পোষা তা আমি কখনো জানতাম না। তাছাড়া শিকারের পিছনে ছুটে বেড়ানি হলো শিকারীর কাজ। এতে নিশ্চয় আমি কোনো ভুল করিনি। 100 বার করেছেন, 1000 বার করেছেন, আপনি অপরাধ নিশ্চয়ই করেছেন। আর যে অপরাধ আপনি করেছেন তার কোনোদিন ক্ষমা হতে পারে না। এর শাস্তি ভোগ আপনাকে করতেই হবে। শাস্তি? হ্যাঁ, শাস্তি। কারণ শিকারীর জেনে রাখা প্রয়োজন, গহীন বন ছেড়ে এই পাড়াগায় আসলে শিকার খুঁজে পাওয়া যায় না। সত্য কথা, আপনি সত্য কথা বলেছেন, আপনি একদম কাটি কথা বলেছেন আপনি। নইলে আমাদের হুজুরকে একটা মেয়ে শাস্তি দিতে যাবে কেন? চুপ কর মুল্লুক্ষা। মুল্লুক্ষা হুজুর, মুল্লুক্ষা। চুপ করে আছেন কেন বলুন? পাড়াগায়ে প্রবেশ করে আমার শ্যামলীকে দাওয়া করেছেন কেন? আমার অপরাধ ক্ষমা করো নারী। পথ হারিয়ে তোমার গায়ে এসে পড়েছি। তবু কোনোদিন আপনি ক্ষমা পাবেন না। আপনাকে এই উপযুক্ত বিচার করে তারপরে আমি ছাড়বো। ওই দেখো না দাদু, এই লোক দুটো আমাদের গায়ে এসে আমার শ্যামলীকে দাওয়া করেছে। দাদু, অন্যায়, এবারই অন্যায় কথা ভাই। তোমরা হয়তো জানো না, এই শ্যামলী আমার মালার কত আদরের হরিণী। ওকে কেউ তাড়া করলে তাকেও খুন করতে সে উদ্যত হয়। আমি এতটুকু ভাবতে পারিনি দাদু। আচ্ছা, ঠিক আছে। আর কোনদিন তোমরা এমনে স্বীকার করতে এসো না, তাহলে কিন্তু আমার জাজমেন্ট নাতির হাত থেকে তোমাদের রক্ষে নেই। চল মালা, চল। দাদু কিছু বলতে ভাই? বলছিলাম কি দাদু, পথ ভুলে আমরা এখানে এসে পড়েছি। এখন সন্ধ্যায় প্রায় বনে এসেছে, তাই আজকে রাতটুকু তোমার এখানে কাটিয়ে দিতে চাই। বলো, এতটুকু আশ্রয় কি আমরা পাবো? তো তোমাকে দেখে মনে হচ্ছে তোমরা আপনার ঠিকই ধরে ফেলেছেন মশাই। অনাল্লার শ্যামল করে চুপ করে বিজয়। আর আমি মানে আমার সহচর মুল্লুক্ষা। আরে আপনারা যাই হন না কেন, আপনাদেরকে আশ্রয় দেওয়া আমাদের দ্বারা কিছু সম্ভব নয়। এবারে আপনারা আসতে পারেন। চলো দাদু। তুই চুপ কর তো পেটনি। তুমি আমাকে পেতনি বললে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে আর কোনো কথাই বলবো না। এই এই কে বলেছে তুই পেটনি? তুই হলে আমার আধা রাতের চাঁদনি।
দাদু, আমরা কি তাহলে আসবো? হ্যাঁ হ্যাঁ, তোমরাও আমার সাথে এসো। সব হলো তুমি হলে আমাদের যুবরাজ, মানে আমাদের অন্নদাতা। এসো যুবরাজ, এসো আমার সাথে এসো। চল মালা চল। চল বলো। তাই চলো দাদু। তাই চলো দাদু, তাই চলো। চল চল। আসসালামু আলাইকুম। আমি যাচ্ছি। একদিকে কোকিলের কুহু কুহু ডাক আর একদিকে বিন্দেশীর আগমন, এই সব কিছু মিলে আমাকে একেবারে পাগল করে তুলেছে। কিন্তু হঠাৎ আজ আমার মনটা এত বিকুল হয়ে উঠলো কেন? আমি যতই নিদ্রায় যেতে চাই আমার যে কিছুতে ঘুম আসছে না। তবে কি এই বিন্দেশী এই জাদুর কাটিতে আমাকে পরণ করেছে? নইলে আজ কেন এমন হবে? কেন সেই বিদেশীর চেহারা আমার সম্মুখে ভেসে উঠবে? আমি যে সইতে পারছি না। আরে আমি বলছি, আরে আরে কোকিল, তুই এখান থেকে চলে যা। আমার মাথার ঘুরে বসে তুই ব্যান ব্যান করিস না। আমি বলছি, আরে তুই তোকে বলছি, তুই কি বুঝিস না? ও কি দুয়েল রে হে, কারি লাগিয়া রাখব রে সোনার যৌবন। ও কি দুয়েল রে, কারি লাগিয়া রাখব রে সোনার যৌবন। বলে ছুট রে ছুট, বাবাই দে না ভিয়া। মায়ে বলে ছুট রে ছুট, বাবাই দে না ভিয়া। আর কত খার রাখবো যৌবন, অঞ্চলে বাহার দিয়া রে। কার লাগিয়া রাখবো রে সোনার যৌবন। ছোটবেলা খেলছিলাম কত দুলা মাটির খেলা। ছোটবেলা খেলছিলাম কত দুলা মাটির খেলা। সেদিন হতে শেষ হইল ও দুলা মাটির খেলা রে। কার লাগিয়া রাখব রে সোনার যৌবন। ও
কি দুয়েল রে কারলা গিয়া রাখবো রে সোনা যৌবন মায়ে বলে ছুট রে ছুট বাবা হাই দে না ভিড়া মায়ে বলে ছুট রে ছুট বাবা দে না ভিয়া আর কত রাখবো যৌবন ও অঞ্চলেবা দিয়া রে কারলা গিয়া রাখবো রে সোনা যৌবন ও কি ধুয়েল রে কারলা গিয়া রাখবো রে সোনা যৌবন একই যুবরাজ ও সময় আপনি এখানে তোমার মধুমাখার গান শুনে আমার ঘুম ভেঙে দিয়েছে মালা। তাই তো তোমার গান শুনতে তোমার কাছে ছুটে এসেছি মালা। তাই তো চুপি চুপি চোরের মতো আমার পাশে দাঁড়িয়ে আমার গান শুনেছেন তাই না? শুধু গান শুনছি না মালা, আরো ভাবছি। ভাবছেন? হ্যাঁ, তবে কি ভাবছেন শুনি না। তোমার গানে কি জবাব হতে পারে বলুন না। বলুন না। না, এখন তাহলে বলবেন না? আমি এখন বলবো না। তাহলে ঠিক আছে, আপনি যখন বলবেন না তাহলে আমি চলে যাচ্ছি। শুনো, শুনো, তাই নাকি? কি শুনবো? সাদিল বসি বলি যে
তাই নাকি? ভালোভাবে বুঝায়া তাহলে সবকিছু আপনি বুঝে নিয়েছেন তাই নাকি? সে অত সোজা অর্থটা বুঝতে পারলি না মালা? যুবরাজ, বলো মালা। সত্যি সত্যি কি আপনি আগামীকাল চলে যাচ্ছেন? তাই তো ভাবছি। না যুবরাজ, এখনই আপনাকে যেতে দিব না, আরো কিছুদিন আমাদের গায়ে থাকতে হবে। কেন মালা? কেনের জবাব আমি আজ দিতে পারবো না, তবে আপনাকে ছেড়ে যেতেও আমার মন চাইছে না। মালা, যুবরাজ, আপনি প্রতিদিন শিকারে বেরাবেন আর আমি আপনার পিছনে পিছনে আপনার কাজে আমি সহযোগিতা করব। আপনি বিকালে এই পুকুর ঘাটে বসে পদ্ম করবেন আর আমি আপনার পাশে দাঁড়িয়ে আমি গল্প করব। মালা, সত্যি তুমি মহৎ মালা। আমি যে ভেবেই পাচ্ছি না এত অল্প সময়ে তুমি আমাকে এত আপন করে নেবে, তা কোনোদিন আমি ভাবতেও পারিনি। কুমার, এই রাত মালা। দুপুরে কুমার। বাসুদেবের নাতনির সাথে গুজুর গুজুর করছিস, তোর মাথাটা আমি আরে যুবরাজ, আপনি এখানে, আর আমি তো ভেবেছিলাম এই নন্দী ছেলে পটিক কিনা। দাদু, আর তোকে কিছু বলতে হবে না বেত্তি, রাত দুপুরে ঘরের বাইরে আসতে কি ভয় করে না? কি করব দাদু, আমার যে ঘুম আসে না দাদু। ও তাই বুঝি যুবরাজকে ডেকে এনে ঘুম তাড়াচ্ছিস কেমন? দাদু, তুমি কিছু মনে করো না ভাই, হঠাৎ তোমাকে দেখেছি কিনা তাই তোমাকে ঘুম ভাঙিয়ে এখানে নিয়ে এসেছি। এই মালা, এই হতচারী পেটে, কি? লোকটা সারাদিন শিকার করে এসেছে, একটু ঘুমোবে বলে, আর তুই কিনা দাদু, এই দাদু, যা, 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 বাড়ি যা। নইলে এই লাঠি লাগাতে দাদু, মাথাটাই ফাটিয়ে দেব। দাদু, যা বলছি, যা। দাদু, বুড়ো ভূত পতাকা। যাও ভাই, এবার একটু নীরবে গিয়ে ঘুমো গিয়ে। চলো দাদু, চলো। সেনাপতি রাবণ সেন, হ্যালো, আজ হ্যালো। কতদিন হলো যুবরাজ বিজয় কুমার শিকারে গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত সে ফিরে আসছে না কেন রাবণ সেন? মহারাজ, যুবরাজ খুবই শিকার প্রিয়, হয়তো শিকারের নেশায় বেবর, আমার মনে হয় সেই জন্য ফিরে আসতে বিলম্ব হচ্ছে মহারাজ। অসম্ভব, তা হতে পারে না। আমার মনে হয় বিজয় কুমার কোন বিপদগ্রস্ত, নইলে অবশ্যই এতদিনে ফিরে আসতো। তাহলে মুল্লুক অবশ্যই ফিরে আসতো মহারাজ। তা আমি জানি, মুল্লুকা বিজয় কুমারের খুবই প্রিয় পাত্র, তাই বিজয়কে বিপদের মুখে রেখে সে ফিরে আসতে পারে না। তবে বলতে চান যুবরাজ সত্যি সত্যি কোনো বিপদের সম্মুখীন হয়েছে? হ্যাঁ সেনাপতি রাবণ সেন,
আমার মন তাই বলছে আর দেরি নয়, যাও এই মুহূর্তে সেনাসৈন্য নিয়ে বিজয় কুমারের সন্ধানে ছুটে যাও। যেমন করে হোক, যেখান থেকে হোক, আমার বিজয়কে ফিরে আনা চাই। আপনার আদেশ রাজ্য মহারাজ, রাজ্য। আমি আগামীকালে ছুটে যাব আমার সৈন্যদেরকে নিয়ে বিজয় কুমারের সন্ধানে। তারপর যেমন করেই হোক তাকে উদ্ধার করে নিয়ে আসবো আপনার সম্মুখে। আমি যে ভেবে পাচ্ছি না কেন বিজয় এখনো ফিরে আসছে না। ওগো ঠাকুর, তুমি তো জানো ঠাকুর, শৈশবে তার মাকে হারিয়ে পিস্তি সে এতটুকু বড় হয়েছে, তাই তার অনুপস্থিতিতে আমি আর সইতে পারছি না, আমি আর সইতে পারছি না। আমার বিজয়কে তুমি বিপদ থেকে রক্ষা করো ঠাকুর, বিপদ থেকে। বলুন সেনাপতি, আপনার কি সংবাদ? কাঞ্চননগর থেকে রাজকর কিছুতে আদায় করতে পারলাম না মহারাজ। এর কারণ গত বছরের বর্ণায় নাকি প্রজাদের ফসল একেবারে ধূলিসাৎ হয়ে গেছে, তাই ওরা বলছে ওরা খুবই বিপদগ্রস্ত মহারাজ। আর তাই শুনে আপনার আনন্দ ফিরেছেন কেমন? ঠিক তা নয় মহারাজ, আমি সমস্ত প্রজা সাধারণের মাঝে দাঁড়িয়ে বলে এসেছি আগামী 1 সপ্তাহের মধ্যেই যদি রাজকর তারা দিতে অস্বীকার যায় তাহলে মেরে আমি তাদের কাছ থেকে রাজকর আদায় করে নেব মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে দাউনজি, নালে রাজকুশ শূন্য হয়ে যাবে, আপনাদেরকে না খেয়ে মরতে হবে। তাই রাজকুশ যেন পরিপূর্ণ থাকে সেই ব্যবস্থায় আপনাদেরকে করতে হবে। এই হলো আমার আদেশ, কথাটা মনে থাকে যেন। কিভাবে যে সামান্য প্রজাদের কাছ থেকে আমার এই রাজ আদায় করতে হবে সে কৌশল আমার ভালো করে জানা আছে। তার অপরাধ রাজশক্তির বিরুদ্ধে ইচ্ছা করবে, তবু একটি পয়সাও রাজস্ব দেবে না। তাই নাকি? বেশ বেশ, আবার তুই যা। তাই যাচ্ছি। আমি শয়তানের বাচ্চাটাকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি বিদ্রোহ করার প্রতিফল কত ভয়ঙ্কর। বল, তার নাম কি? শ্যামল খা। বিদ্রোহ করলি কেন? অন্যায় ভাবে রাজকর আদায় করার অপরাধে। অন্যায় ভাবে? নয় তো কি, যে প্রজারা স্ত্রী পুত্র নিয়ে দিনের পর দিন না খেয়ে থাকবে, তবু আপনাদেরকে রাজকর দিতে হবে, তা আমরা থেকে নির্ভর সহ্য করবো না। প্রয়োজন হলে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তবে রাজস্ব দেবে না কেমন? না, আমরা রাজস্ব দেব না। জানিস এর পরিণাম কত ভয়ঙ্কর? আগে জানতাম না, কিন্তু এখন বুঝে নিলাম। এই বুঝে নিলি? বুঝে নিলাম। আমরা গরিব বলে আপনাদের কাছে পরে পরে মার খেলে চলবে না, আমাদের আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রয়োজন হলে আপনাদের হাতের ঝাবু কেলে নিয়ে পাল্টা আপনাদের মুখে বসাতে হবে। হারামির বাচ্চা,
হারামজাদা রাজার লোককে তুই আর এইভাবে বেজ্জাতি মারুন, যত পারুন চাবুকে মারুন, তবু মনে রাখবেন চাবুকে মেরে এই চাষাদের মুখ কোনোদিন বদ্ধ করা যায় না, আর যাবেও না। বল আরো বিদ্রোহ করবি কিনা? ওর গায়ে একটা চাবুকের গা পড়লে আমার হাতে পিস্তল করে এখনই গর্জে উঠবে। তুমি আবার কি বলতে চাও বাবাজি? ওই চাচারাই হচ্ছে আমাদের প্রাণ। আমিও বলতে চাই ওই চাচারাই হচ্ছে আমাদের প্রাণ। হ্যাঁ, ওদের গায়ে আমি চাবুকের গা পড়তে দেব না। কি তুমি বাবাজি ওই ছোট লোকের দলে? ছোট লোকের দলে না, এর দলে। এর দলে নয় তো কি? ওরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে ফসল ফলিয়ে আপনাদের ধন ভান্ডার পরিপূর্ণ করে দেয়, তার বদলে আপনারা চালাচ্ছেন তাদের পিঠে চাবুক, তা হতে আমি দেব না। আপনারা যদি অন্যায় ভাবে ওই সব মেহনতি নিরীহ মানুষের উপর নির্যাতন চালিয়ে যান, তাহলে আমিও চুপ করে থাকবো না। ওদের পক্ষে অস্ত্র ধরে পাল্টা জবাব দিতে আমি কুণ্ঠিত হব না। বেশ, কথাগুলো আমার স্মরণ থাকবে বাবাজি। তবে আমরা কেন করছি সেই কথাটা একবার তুমি ভালো করে ভেবে নি। তুমি কে ভাই আমাকে রক্ষা করতে পিস্তল হাতে ছুটে এলে? আমি সেনাপুত্র সুমন সেন, অন্যায়ের পূজারী, গরিবের বন্ধু। এই তোমার বিপদে আমি চুপ করে বসে থাকতে পারছি না। যাও ভাই, আজ তুমি মুক্ত। ঠিক আছে ভাই, ঠিক আছে। আমি আজকে তোমার উপকারের কথা কোনোদিন ভুলে যাব না ভাই। আমি গায়ে ফিরে গেলেও কাঞ্চননগরের জনতা গিয়ে বলবো। কি বলবে? বলবো এই রাজপ্রাসাদে একটি মানুষ আছে, সে ন্যায়ের পূজারী, গরিবের বন্ধু, আমার সুমন সেন, আমার সুমন সেন। আমিও সুমন সেন। যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে পিস্তল আছে, ততক্ষণ পর্যন্ত ন্যায় ধ্বংস হতে দেব না, ধ্বংস হতে দেব না।